আজকের প্রথম খবরটা হলো ব্রিটিশের প্রথার বিলুপ্তি। বিধানসভায় নামাজের জন্য আর বিরতি নয়। অসম বিধানসভার অধিবেশনের শুক্রবার এক বড়সড় সিদ্ধান্ত গৃহীত হলো। বিধানসভার অধিবেশনের শেষ দিনে ব্রিটিশের সময় থেকে চলে আসা একটি পরম্পরা সর্বসম্মতিক্রমে বিলুপ্তি ঘটানো হয়। এখন থেকে আর শুক্রবার বহুদিন ধরে চলে আসা নামাজের জন্য 2 ঘন্টার বিরতি থাকবে না। অন্যান্য দিনের মতো শুক্রবারও সদন পরিচালিত হবে। বিধানসভার পরবর্তী অধিবেশন থেকে এই নিয়ম কার্যকর হবে। এ ব্যাপারে বিধায়ক বিশ্বজিৎ ফুকন বলেছেন, সৈয়দ সাদুল্লাহর সময় থেকে চলে আসা একটি নিয়মের আজ বিলুপ্তি ঘটল। বিধানসভার আগামী অধিবেশন থেকে এই নিয়ম কার্যকর হবে। বিধানসভায় বিধায়ক আমিনুল ইসলাম এ বিষয়টি উত্থাপন করেছিলেন। শুক্রবার বেলা 11:30 থেকে নামাজের জন্য বিধানসভার অধিবেশনে বিরতি দেওয়ার ব্যবস্থা ব্রিটিশের সময় থেকে চলে আসছিল। দেশের অন্য কোনো রাজ্যে এই নিয়ম কার্যকর নয়। বিধায়ক ফুকন বলেন, বিধানসভার নিয়মাবলীর রুল 11 সংশোধন করে নামাজের জন্য থাকা বিরতির বিলুপ্তি ঘটানো হয়। এতে অবশ্য কেউ কোনো আপত্তি করেননি। আজকের পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রীর অসাংবিধানিক অসাম্প্রদায়িক মন্তব্যের নিন্দা বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের। কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে ক্রমাগত সাম্প্রদায়িক মন্তব্য করে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে অসমকে কোনো অবস্থায় মিয়া ল্যান্ড বানাতে দেবেন না এবং এও বলেছেন যে নিম্ন অসমের মুসলমান অধিবাসীরা যদি উজান আসামে যান বা থাকেন তবে তাদের নিরাপত্তার দায়িত্ব তিনি নিতে পারবেন না। উল্লেখ্য, একটি কিশোরীকে শারীরিক নির্যাতনের ঘটনা নিয়ে ইতিমধ্যে উজান অসমের 30টি সংগঠনের যৌথ মঞ্চ মুসলমান জনগোষ্ঠীর লোকদের 7 দিনের মধ্যে উজান আসাম ছাড়ার ফতোয়া দিয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য দুর্ভাগ্যজনক এবং এমন অসাংবিধানিক মন্তব্যের নিন্দা জানিয়ে তার পদ ত্যাগের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। এক প্রেস বার্তায় যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, জীবন জীবিকার তাগিদে এক জেলা থেকে অন্য জেলায় যে কোনো মানুষ যেতেই পারেন। এ অধিকার সংবিধান প্রদত্ত। কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তার রাজ্যের নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা না দিতে পারেন তবে এটা তার চূড়ান্ত ব্যর্থতা এবং এটাও মনে রাখতে হবে তিনি এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তাই এই ব্যর্থতার দায় নিয়ে অবশ্যই তার পদত্যাগ করা উচিত এবং তারা যুব ফ্রন্টের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছেন। কল্পার্ণব বলেন, মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক স্বার্থে ভুল তথ্য পরিবেশন করছেন। তৎকালীন অসমে চা বাগানের শ্রমিকদের খাবারের যোগান না থাকায় চাষাবাদের জন্য ব্রিটিশরাই প্রথম ময়মনসিংহ থেকে মুসলমানদের অসমে আসতে পরিচিত করে। এরপর থেকে চর চাপড়ি অঞ্চলে এইসব মানুষেরা প্রচণ্ড পরিশ্রম করে আসামে চাষাবাদের শুরু করেন। মহৎস চাষও শুরু হয়। এইভাবে আজ অবধি তারা শ্রম দিয়ে অসমের অর্থনীতিকে সমৃদ্ধ করে আসছে। অসমের স্বনির্ভরতায় এদের অবদান অনস্বীকার্য। তাই এরা মোটেই বহিরাগত নন, এই রাজ্যের ভূমিপুত্র। আজকের পরবর্তী খবরটি হলো পরকীয়ার সন্দেহ স্ত্রীর 2 হাত কেটে ফেলল স্বামী। পরকীয়া লিপ্ত সন্দেহে স্ত্রীর সঙ্গে নৃশংস কাণ্ড স্বামীর। এমন সন্দেহে স্ত্রীর 2টি হাত কেটে ফেলল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে গৃহবধূকে গৌহাটি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। নৃশংস ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ দলাইয়ের জামালপুর ফরেস্ট ভিলেজ এলাকায়। ওই গ্রামের রফিক উদ্দিন নামের এক যুবক প্রেম করে রুবি বেগম নামের যুবতীকে প্রায় 6 বছর আগে বিয়ে করেছিলেন। রুবির বাপের বাড়ি পাশের গ্রাম রাজনগরে। বিয়ের কিছুদিন পর থেকেই কাজের সূত্রে বেঙ্গালুরুতে যাওয়া আসা করত রফিক। স্ত্রীর পরকীয়া লিপ্ত সন্দেহ। বেঙ্গালুরু থেকে ফিরলেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। এর মধ্যেও গত 6 বছরে 3টি সন্তানের মা হন রুবি। কাজের সূত্রে গত 2-3 বছর থেকে বেশিরভাগ সময় বেঙ্গালুরুতে থাকত। সে বেঙ্গালুরে থাকা অবস্থায় স্ত্রীর পরকীয়া লিপ্ত থাকেন এমন সন্দেহ রফিকের। এক সময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রুবি বাবার বাড়িতে চলে আসেন। গত মাস 4 আগে এক সালিশ সভার মাধ্যমে বিষয় নিষ্পত্তি করে স্বামীর গৃহে ফিরেন তিনি। তার মামার দেওয়া বয়ান মতে স্ত্রীকে বাড়িতে নিয়ে রেখে আবারও বেঙ্গালুরুতে চলে যায় রফিক। গত মাস 1.5 আগে ফিরে আসে সে। আবারও স্ত্রী পরকীয়া লিপ্ত রয়েছে অভিযোগে স্ত্রীর সঙ্গে বিবাদে লিপ্ত হয় রফিক। বৃহস্পতিবার ফের কোনো এক বিষয়ে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি কবজির উপর রুবির 2 হাত কেটে ফেলে পালিয়ে যায় রফিক। রফিক পালিয়ে যাওয়ার পর সন্তানসহ মায়ের কান্নার আওয়াজ শুনিয়ে এগিয়ে আসেন প্রতিবেশীরা।
তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতরে পড়ে রয়েছে রুবি। অজ্ঞান হয়ে পড়েন রুবি। প্রতিবেশীরা তার বাপের বাড়িতে খবর দেন। বাপের বাড়ির লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে মেডিকেল কলেজের চিকিৎসকরা গৌহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলে বৃহস্পতিবার রাতেই গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো অন্ধ সেজে হাসপাতালের রোগীর ব্যাগ থেকে 40,000 টাকা ছিনতাই মিলল ক্ষেতের মাঠে। বেশ কয়েকদিন থেকে ভিন্ন রাজ্যের একটি প্রতারক চক্র করিমগঞ্জ জেলার সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কখনো অটো বা কখনো ই রিক্সায়। যাত্রী সেজে গাড়িতে উঠে কৌশলে অন্যান্য যাত্রীদের পকেট বা ব্যাগ থেকে টাকাসহ মূল্যবান নথিপত্র হাতিয়ে নিয়ে চম্পট দিচ্ছে। এই দলে মহিলা, যুবতী সহ ছোট ছোট কুলের শিশুরা রয়েছে। এবার পাতারকান্দির সলগই বাজারে ধরা পড়ল একটি চক্রের মহিলা ছিনতাইবাজের দল। জানা গেছে পাতারকান্দির হাসপাতালে রোগী সেজে ডাক্তার দেখাতে গিয়ে 40,000 টাকা চুরি করে পালাতে গিয়ে সিসি ক্যামেরায় ফুটেজ দেখে দুই মহিলাকে আটক করা হয়। তারা কলকাতা আলিপুরদুয়ারের। দুই মহিলা বৃহস্পতিবার দুপুরে পাতারকান্দি সিভিল হাসপাতালে পৌঁছে ডাক্তার দেখানোর ফাঁক তালে স্থানীয় এক মহিলার প্লাস্টিকের ব্যাগে থাকা টাকা চুরি করে গা ঢাকা দেয়। পরে এতে জড়িতদের ছবি হাসপাতালে থাকা সিসি ক্যামেরা থেকে বের করে সব দিকে খোঁজখবর নেওয়া হয়। পরে টাকা চুরিতে জড়িতদের সন্ধান মেলে সলগই বাজারে। পাতারকান্দি উত্তর রেলগেট সংলগ্ন গ্রামের বাসিন্দা যথাক্রমে আলচু বিবি, আমিনা বেগম ও আফসানা খাতুন জানান, তারা এদিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 40,000 টাকা তুলেন। টাকাগুলো ছিল আমিনার ব্যাগে। তাদের প্রথম থেকে পিছু করছিল মহিলারা। পরে তারা ডাক্তার দেখাতে হাসপাতালে পৌঁছালে পিছু করে চোরেরা। বারান্দায় একজন অন্ধ সেজে ব্যাগের উপরে উল্টে পড়ে কাজ হাসিল করে নেয়। শেষে ধৃতদের আটক করে কিছুটা উত্তম মধ্যম দিলে বিভিন্ন স্থান সহ ধানক্ষেত থেকে উদ্ধার হয় নগদ 38,000 টাকা। সে উদ্ধারকৃত টাকা নিয়ে ধৃতদের পুলিশে না দিয়েই কেটে পড়েন টাকার মালিকপক্ষ। এদিকে বিকালে সলগই বাজার বিডিপি সহ বাজার কমিটির কর্মকর্তারা যাযাবর প্রকৃতির লোকদের বাজার থেকে তাড়িয়ে দেন। আজকের পরবর্তী খবরটি হলো 60 বছর পর আগস্ট মাসে প্রথম তীব্র ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে আরব সাগরে। বিগত 60 বছরের মধ্যে চতুর্থবার বিরল পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে। দেয়ে আছে ঘূর্ণিঝড় আসনা। ইতিমধ্যে নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করেছে আরব সাগরে। শুক্রবারই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই মৌসুম ভবনের তরফে গুজরাটের বারুচ, কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। গত সপ্তাহে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃহস্পতিবার আইএমডি জানিয়েছিল গভীর নিম্নচাপটি পশ্চিম দিক থেকে সরে গেছে এবং ভুজের প্রায় 60 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে, নালিয়া থেকে 80 কিলোমিটার উত্তর পূর্বে এবং পাকিস্তানের করাচি থেকে 270 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থিত। জানা গিয়েছে 1964 সালের পর আগস্টে আবারও আরব সাগরে সৃষ্টি হওয়া এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটির নাম হবে আসান। নামকরণ করেছে পাকিস্তান। আইএমডির তথ্য অনুযায়ী আরব সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের তীব্রতা 1961, 1964 এবং 2022 সালে রেকর্ড করা হয়েছিল, কিন্তু এগুলোর কোনোটি এই ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। ফলে গত 60 বছরে প্রথম আগস্ট মাসে তীব্র ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আরব সাগরে। আজকের পরবর্তী খবরটি হলো ইট ছুঁড়ে সার্জেন্টের চোখ নষ্ট করায় গ্রেফতার 2। নবান্ন অভিযানের সময় স্ট্যান্ড রোডের কাছে কর্তব্যরত ছিলেন দেবাশিস। পুলিশের গাড়িতেই ছিলেন তিনি। তাদের গাড়ি লক্ষ্য করে আচমকা ইট ছোড়া শুরু হয়। একটি ইট সরাসরি দেবাশিসের চোখে লাগে। তাকে সেখান থেকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই গাড়িতে থাকা আরও কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন ইটের আঘাতে। এই ঘটনায় ময়দান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে বৃহস্পতিবার 2 জনকে গ্রেফতার করল পুলিশ। লালবাজার সূত্রে খবর, ধৃত মহিলার নাম রিঙ্কু সিং, তিনি মহেশতলার বাসিন্দা। এছাড়া সুব্রত দাস নামের আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো এলাকার সমস্যা তুলে ধরে বিধানসভায় দীর্ঘ বক্তৃতা করলেন কৌশিক রায়। লক্ষ্মীপুরের স্বাস্থ্য পরিষেবা, নদী ভাঙ্গন সহ বিভিন্ন সমস্যা বিধানসভায় সুন্দরভাবে তুলে ধরলেন কৌশিক
কৌশিক রায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তার সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেও নিজের এলাকার বহু দাবি জোরালো কণ্ঠে সরকারের কাছে তুলে ধরেন। তরুণ গগৈর 1000 কোটি টাকার নির্বাচনী ঘোষণা সহ নানা প্রসঙ্গ উত্থাপন করে কংগ্রেসকে দফায় দফায় দোষারোপ করেন। দীর্ঘ বক্তৃতার পুরোটাই তিনি বাংলা ভাষায় তুলে ধরেছেন। কৌশিক অবশ্য বিধানসভার অধিবেশনে বাংলাতেই কথা বলেন। আজকের পরবর্তী খবরটি হলো স্মার্ট মিটার ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে আহ্বান এসইউসিআইর। প্রিপেড স্মার্ট মিটার স্থাপনের তীব্র বিরোধিতা করে এসইউসিআই কমিউনিস্ট দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় বলেন, রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের অনুমতি ছাড়া ঘরে ঘরে স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে। সরকার একদিকে মিটার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে জনসাধারণ এই মিটার বন্ধের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে বেরিয়ে এসে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। স্মার্ট মিটার বন্ধের জনগণের এই ন্যায্য দাবি মেনে সরকারের অবিলম্বে গ্রাহকদের স্বার্থের পরিপন্থী স্মার্ট মিটার বাতিল করা উচিত। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।